হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টারে পড়বো হচ্ছে ভার্নারের কোঅর্ডিনেশন থিওরি। আমরা আগের ক্লাসে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার শেষ করেছিলাম। এরপর আমাদের এই বন্ডিং অ্যান্ড স্ট্রাকচার ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ড এগুলো পড়তে হবে। এর মধ্যে আমাদের সিলেবাসে আছে এই ভার্নার্স কোঅর্ডিনেশন থিওরি, এরপর ভ্যালেন্স বন্ড থিওরি এবং তারপরে সিএফটি বা ক্রিস্টাল ফিল্ড থিওরি। পরবর্তী আরও যে মডার্ন ডে যে থিওরিগুলো আছে, যেমন এলএফটি বা এমওটি, এইগুলো আমাদের সিলেবাসে নেই। এবার বিজ্ঞানী অ্যালফ্রেড ওয়ার্নার 1893 সালে তার এই থিওরিটা নিয়ে আসেন রিগার্ডিং কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তখনও পর্যন্ত আমরা এই জটিল যৌগ, কোঅর্ডিনেশন কম্পাউন্ড, কমপ্লেক্স ইত্যাদি, মানে এই যে ক্যাটাগরি ইনঅর্গানিক কম্পাউন্ডের, এই ক্যাটাগরি সম্পর্কে আমরা কেউই তখন জানতাম না আর কি। এটা পুরোপুরি আননোন একটা ব্যাপার ছিল। সুতরাং অ্যালফ্রেড ওয়ার্নার সর্বপ্রথম কোঅর্ডিনেশন কম্পাউন্ড কী কী তাদের বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে প্রথম আলোকপাত করেন। স্বভাবতই এই পার্টিকুলার যে ফিল্ডটা বর্তমানে এটা এতটাই প্রসারিত যে আমরা যেটা আমি একবার বলেছিলাম ফার্স্ট ভিডিওতে এই চ্যাপ্টারের, যে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বলে আলাদাই একটা কেমিস্ট্রির ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে এবং সেই সংক্রান্ত নানান বইপত্রও কিনতে পাওয়া যায় বাজারে, অনলি অন কোঅর্ডিনেশন কম্পাউন্ডস বা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। তো যাই হোক, বিজ্ঞানী অ্যালফ্রেড ওয়ার্নারকে এই কারণে আবার কোঅর্ডিনেশন কেমিস্ট্রির জনকও বলা হয়। সম্ভবত 1913 সালে তিনি এই কাজের জন্য নোবেল প্রাইজও পেয়েছিলেন। এখন বিষয়টা হচ্ছে যে এই থিওরির আন্ডারে আমরা যা যা পড়বো সেইগুলো আমরা যেহেতু অলরেডি অনেক কিছু পড়ে এসেছি, লিগ্যান্ড কাকে বলে, তারপরে অক্সিডেশন স্টেট, কোঅর্ডিনেশন নাম্বার, তারপরে ধরো ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার, তাদের আইউপিএসি নমেনক্লেচার। তো এত কিছু পড়ার পরে যখন আমরা এখন কোঅর্ডিনেশন থিওরি পড়ছি অ্যালফ্রেড ওয়ার্নারের, তখন মনে হবে যেন এগুলো তো আমরা সবই জানি, কিন্তু অ্যাকচুয়ালি যখন এটা আবিষ্কার হয়েছিল তখন তো কেউ কিছুই জানতো না। সুতরাং সেই রকম একটা আঙ্গিক থেকে আমাদের বিষয়টা একটু বোঝার চেষ্টা করতে হবে। কি থাকে বইগুলোতে শুরুতেই কতগুলো পস্টুলেট লেখা থাকে যে অ্যালফ্রেড ওয়ার্নার কী কী বলেছিলেন। এবার কথা হচ্ছে সেই পস্টুলেটসগুলো তো তার এক্সপেরিমেন্টের ফলাফল, এক্সপেরিমেন্ট থেকে তিনি সেই সিদ্ধান্তগুলোতে এসেছিলেন। তাহলে আমরা যদি সেই এক্সপেরিমেন্টগুলো তিনি কীভাবে করেছিলেন এবং কীভাবে তিনি এগিয়েছিলেন সেই সিকোয়েন্সটা যদি আমরা মেনটেন করি এটা পড়বার সময়, তাহলে আমাদের লার্নিংটা অনেক ইজিয়ার হয় এবং কনসেপচুয়াল ডেভেলপমেন্টটা এই পার্টিকুলার থিওরির অন্তর্গত অনেক বেটার হয়। অনেক সময় আমরা দেখি যে এই থিওরিতে যা যা লেখা থাকে আর কি, সেইগুলো জাস্ট আমরা মুখস্থ করে নিই। খুব বেশি যেহেতু এটা ডেভেলপডও নয়, পরবর্তীকালে কিছু এর ভুল ত্রুটিও বেরিয়েছিল এবং নতুন অন্য থিওরিগুলো এসেছিলো, তার ফলে এটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিই না। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেসপেক্টে খুব ইম্পর্টেন্ট এটা, কারণ এখান থেকে কোয়েশ্চেন্স প্রত্যেক অল্টারনেট ইয়ারে কিন্তু এইচএস পরীক্ষাতে আসে এবং পাশাপাশি নিট বা যেই মেন অ্যাডভান্স পরীক্ষার জন্যও এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। সুতরাং শুরু করা যাক। তো কোবাল্ট ক্লোরাইড COCl3, কোবাল্ট ক্লোরাইড এবং প্ল্যাটিনাম ক্লোরাইড PtCl4, এই দুটো কম্পাউন্ডের সঙ্গে তিনি অ্যামোনিয়ার বিক্রিয়া করিয়েছিলেন আর কি। এবার যখন অ্যামোনিয়ার বিক্রিয়া করানো হলো তখন তিনি কিছু অবজারভেশন তার নজরে এলো। সেটা হচ্ছে যে প্রথম কথা, অ্যামোনিয়া গ্যাসকে যখনই তিনি এর সঙ্গে মেশালেন তখন দেখা গেল যে অ্যামোনিয়া গ্যাসটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে সিস্টেমের মধ্যে। মানে এই কোবাল্ট ক্লোরাইড, এটা ধরো গ্যাসিয়াস আর এটা ধরো অ্যাকুয়াস, জলীয় দ্রবণ নেওয়া হয়েছিল। তো সেই জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাসটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গেল, শোষিত হয়ে গেল। এবং সেটা শোষিত যে হলো, অ্যামোনিয়া গ্যাসটা যে আবার বাইরে বেরিয়ে চলে গেল না, সেটা তিনি প্রমাণ করলেন কী করে? খুবই সহজ, কতটা তিনি সলিউশন নিয়েছিলেন তার ওয়েট, পরবর্তীকালে ফাইনাল সলিউশনের ওয়েট, সেখান থেকে তিনি ক্যালকুলেট করতে পারলেন। এবার সেইখান থেকে দেখা গেল যে তিনি একটা নির্দিষ্ট সময়ের জন্য যদি অ্যামোনিয়া গ্যাসটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য অ্যালাউ করেন আর কি, একটা সার্টেন টাইম পিরিয়ডের জন্য, তাতে করে ওই টাইম ইন্টারভালটা চেঞ্জ করলে দেখা গেছিলো যে ডিফারেন্ট অ্যামাউন্ট অফ অ্যামোনিয়া সেটা অ্যাবজর্ব হচ্ছে আর কি। মানে একটু বেশি সময়ের জন্য অ্যামোনিয়াকে যদি পাস করানো হয় এই সলিউশনের মধ্যে, তাহলে বেশি পরিমাণ অ্যামোনিয়া অ্যাবজর্ব হচ্ছে, কম সময়ের জন্য পাস করানো হলে কম পরিমাণ অ্যামোনিয়া অ্যাবজর্ব হচ্ছে। এই রকম তিনি এক্সপেরিমেন্ট করলেন এবং দেখলেন যে সেই সলিউশনগুলোর কালারগুলো বিভিন্ন রকমের আর কি। তো তিনি সর্বাধিক যতগুলো অ্যামোনিয়া মলিকিউল একটা কোবাল্ট ক্লোরাইড মলিকিউলের মধ্যে অ্যাবজর্ব হয়েছিল সেই সংখ্যাটা তিনি নির্ধারণ করলেন। আমি এটাকে একটু, হ্যাঁ, সেই সংখ্যাটা তিনি নির্ধারণ করলেন, সেটা হচ্ছে 6টা, মানে 1:6 মোল রেশিওতে এরা অ্যাড হয়েছিল। এবং তাতে করে যে কম্পাউন্ডটা পাওয়া গেছিল সেটাকে তিনি ইনিশিয়ালি, যেহেতু তিনি অ্যাডিশন কম্পাউন্ড বানাচ্ছিলেন এবং অ্যাডিশন কম্পাউন্ডে আমরা এরকম ডট দিয়ে তাকে রিপ্রেজেন্ট করি, তো এরকমভাবে তিনি রিপ্রেজেন্ট করেছিলেন। আমরা আপাতত এটাকে কম্পাউন্ড নাম্বার A বলছি। একটু কম সময়ের জন্য তিনি যখন অ্যামোনিয়াকে পাস করালেন তখন দেখলেন যে
5খানা অ্যামোনিয়া অ্যাবজর্ব হয়েছে এবং সেই পার্টিকুলার কম্পাউন্ডটা তার ইনিশিয়াল ফর্মুলা এইরকম রাখা হলো। আরেকটু কম সময়ের জন্য অ্যামোনিয়াকে যখন পাস করানো হলো তখন দেখা গেল 4টে অ্যামোনিয়া মলিকিউল অ্যাবজর্ব হয়েছে একটা COCl3 কোবাল্ট ক্লোরাইড মলিকিউলের মধ্যে, এবং তার সংকেতটা এইভাবে দেওয়া হলো। আরেকটু কম সময়ের জন্য যখন অ্যামোনিয়াকে পাস করানো হলো তখন দেখা গেল যে 3টে অ্যামোনিয়া অ্যাবজর্ব হয়েছে, ন্যাচারালি সংকেতটা এরকম রাখা হলো। এরপর যদি আরও কম সময়ের জন্য তিনি অ্যামোনিয়াকে পাস করিয়েছিলেন তখন দেখা গেল যে রিয়াকশান কিছু হয়নি। সুতরাং এই 4টে ডিফারেন্ট কাইন্ড অফ কম্পাউন্ড পাওয়া গেল। এবং ইন্টারেস্টিংলি দেখা গেল যে এই সলিউশনটা অরেঞ্জ কালারের, এটা পিঙ্ক কালারের। যদিও এই মুহূর্তে আমাদের কালারগুলো মনে রাখতে হবে, দরকার নেই আর কি মনে রাখার। এইটা তিনি পেয়েছিলেন গ্রিন কালারের প্লাস ভায়োলেট কালারের, দুটো আলাদা কালারের পেয়েছিলেন। কিন্তু দুটো আলাদা কালারের সলিউশনেরই দেখা গেছিলো যে তাদের যতটা মাস ইনক্রিজ করেছে, ঠিক আছে, মানে COCl3-র সঙ্গে তিনি যখন অ্যামোনিয়া মিশিয়ে যখন দুটো ডিফারেন্ট কালারের কম্পাউন্ড পেলেন তো ক্যালকুলেট করে দেখলেন যে দুটোতেই একটা মলিকিউলের জন্য 4টে অ্যামোনিয়া মলিকিউল অ্যাবজর্ব হয়েছে। আর ফাইনালি এটার জন্য তিনি একটা ব্লুইশ একটা গ্রিন টাইপের সলিউশন তিনি পেলেন। এইবার ফার্দার এই এক্সপেরিমেন্টটাকে আরেকটু কি বলবো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যেটা করলেন যে যেহেতু এটা একটা ক্লোরাইড সল্ট, আচ্ছা এখানে সব জায়গাতেই COCl3টা হবে, আমি লিখিনি তাড়াহুড়ো করে। তো যেহেতু ক্লোরাইড সল্ট আমরা জানি যে কোনো ক্লোরাইড সিলভার নাইট্রেটের সঙ্গে রিয়াকশন করে এবং AgCl এর সাদা রঙের প্রেসিপিটেট তৈরি করে। তো তিনি এই প্রত্যেকটা যে কম্পাউন্ড পাওয়া গেল এই প্রত্যেকটা কম্পাউন্ডের মধ্যে তিনি এইবার কী করলেন, AgNO3 পাস করালেন। দেখা গেল যে প্রথম ক্ষেত্রে যে অরেঞ্জ সলিউশনটা ছিল সেইখান থেকে AgCl প্রেসিপিটেটেড হলো এবং সেই AgClটার ওজন নিয়ে তিনি দেখলেন যে 3টে AgCl মলিকিউল তৈরি হলো, বা 1 মোলের জন্য 3 মোল AgCl তৈরি হলো 1:3 রেশিওতে। তো ঠিক আছে, 3টে AgCl যদি প্রেসিপিটেটেড হয় তাহলে সেটাই স্বাভাবিক, কারণ কম্পাউন্ডে তো 3টেই Cl আছে, ক্লোরাইড মাইনাস আছে। তো এখানে তিনি কোনো এই যে এক্সপেরিমেন্টটা, এই যে রেজাল্টটা তিনি পেলেন যে 3টে AgCl এলো, এতে কোনো নতুনত্ব নেই আর কি, এটাই এক্সপেক্টেড। কিন্তু পরবর্তী কম্পাউন্ডগুলোতে তিনি যখন AgCl পাস করাতে লাগলেন তখন কিছু নতুন অবজারভেশন চোখে এলো আর কি। তো সেটা হচ্ছে যে সেকেন্ড কম্পাউন্ডে দেখা গেল যে 2টো AgCl প্রেসিপিটেটেড হলো একটা এই কম্পাউন্ড থেকে। তারপরের যে কম্পাউন্ডটা সেখানে তিনি যখন AgCl পাস করালেন, এবার AgNO3 যখন পাস করালেন, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু AgNO3টা এক্সেস পরিমাণে পাস করানো হচ্ছে, যে ম্যাক্সিমাম রিয়াকশান যতটুকু হওয়ার কথা ততটুকু যেন হয় সেইটা অ্যালাউ করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও দেখা গেল মাত্র একটাই AgCl এখানে প্রেসিপিটেটেড হলো 1 মোল। আর লাস্ট যে কম্পাউন্ডটা সেখানে যখন আমরা AgNO3, আমরা না অ্যাকচুয়ালি বিজ্ঞানী অ্যালফ্রেড ওয়ার্নার যখন AgNO3 পাস করলেন তখন দেখা গেল যে এখানে কোনো প্রেসিপিটেশন এলো না। সুতরাং এইটা একটা নতুন অবজারভেশন তৈরি হলো। তাহলে আমরা তো দেখছি যে প্রত্যেক জায়গাতেই COCl3 মানে 3টে Cl মাইনাস আছে, তাহলে 3টে Cl মাইনাস থাকা সত্ত্বেও কেন 3টেই AgCl আমরা পাচ্ছি না, কোথাও 2টো পাচ্ছি, কোথাও একটা, কোথাও পাচ্ছিই না। তার মানে এই Cl মাইনাসগুলো, এখান থেকে এই সিদ্ধান্তে আসা গেল যে তাহলে এই Cl মাইনাসগুলো অবভিয়াসলি মানে কি বলবো খুব বেশি লুজলি বাউন্ড নয় আর কি, মানে ওরা আয়নিক ফর্মে নেই, এইটা সিদ্ধান্ত করা যাচ্ছে। কেন? কারণ তাই যদি হতো তাহলে অ্যাকুয়াস সলিউশনে আয়ন তৈরি হতো Cl মাইনাস, যেটা প্রথম কেসে হয়েছিল। 3টে Cl আছে, তো 3টেই Cl মাইনাস নিশ্চয়ই তৈরি হয়েছিল, যে Cl মাইনাস আয়নগুলো সিলভার নাইট্রেটের সঙ্গে রিয়াকশন করেছে। সুতরাং পরবর্তী কম্পাউন্ডগুলোতে 2টো, 1টা এরকম Cl মাইনাস তারা হচ্ছে আয়নিক ফর্মে আছে, আর লাস্টেরটাতে কোনো Cl মাইনাসই ওই রকম ফর্মে নেই যে কিনা সলিউশনে ফ্রি অবস্থায় থাকতে পারে। তো সলিউশনে কোনো ফ্রি Cl মাইনাস নেই বলেই এখান থেকে কোনো প্রেসিপিটেশন আমরা পেলাম না। এরপরে ফার্দার এই এক্সপেরিমেন্টটা, এটা যদি আমি 1 নম্বর বলি যে কোবাল্ট ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়ার রিয়াকশন, সেকেন্ড যে এক্সপেরিমেন্ট তিনি করলেন সেটা হচ্ছে এই পার্টিকুলার যে কম্পাউন্ডগুলো পাওয়া গেল 1টা, 2টো, 3টে, 4টে, এদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি টেস্ট এইটা করানো হলো, ঠিক আছে।
রাদার আমরা ইলেকট্রিক্যাল মোলার কন্ডাক্টিভিটি বা মোলার কন্ডাক্টিভিটি বলি আমরা পড়েছি, এটা ল্যামডা দিয়ে প্রকাশ করা হয় বা ল্যামডা এম দিয়ে প্রকাশ করা হয়, ইকুইভ্যালেন্ট হলো ল্যামডা, যাই হোক। তো এই মোলার কন্ডাক্টিভিটি তিনি টেস্ট যখন করলেন তখন দেখলেন যে স্বাভাবিকভাবেই যেহেতু আমরা 1 নম্বর এক্সপেরিমেন্ট থেকে দেখতে পাচ্ছি যে 3টে AgCl প্রেসিপিটেটেড হয়েছে, সুতরাং নিশ্চয়ই এই কম্পাউন্ডে 3টে Cl মাইনাস ছিল। তাহলে Cl মাইনাস যখন আছে তখন নিশ্চয়ই কোনো ক্যাটায়নও আছে হয়তো, কিন্তু সেইগুলোর সবার মানে অ্যাকচুয়ালি কী স্ট্রাকচার সেটা তো আননোন। তো এরকম একটা প্রেডিকশন করা হচ্ছিল যে যেহেতু 3টে AgCl প্রেসিপিটেটেড হয়েছে সুতরাং 3টে Cl মাইনাস আছে, 3টে Cl মাইনাস থাকলে তাহলে কিছু ক্যাটায়নও আছে। সুতরাং এই যে ক্যাটায়ন অ্যানায়ন এইগুলোই তো সলিউশনে কী করে, ইলেকট্রিসিটি পাস করে। আমরা এর আগে ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে দেখেছি যে যত বেশি আয়নের সংখ্যা বেড়ে যায় পার ইউনিট ভলিউম বলো বা টোটাল সলিউশন বলো, কন্ডাক্টিভিটি তত বেড়ে যায়। এবং ঘটনাচক্রে এটা লক্ষ্য করা গেল যে কম্পাউন্ড এর কন্ডাক্টিভিটি সব থেকে বেশি, তারপরে বি, তারপরে সি অ্যান্ড ফাইনালি ডি। স্বাভাবিক, কারণ ডি থেকে তো কোনো আয়ন তৈরিই হয়নি, তার মানে এর কোনো মানে অ্যাকুয়াস সলিউশনে এর কোনো আয়োনাইজেশন বা আয়নে বিয়োজন হওয়ার যে ঘটনা সেটা ঘটেনি। তা আয়নই যদি তৈরি না হয় তাহলে ইলেকট্রিসিটি কারা কন্ডাক্ট করবে? তো ন্যাচারালি ডি এর ক্ষেত্রে কন্ডাক্টিভিটি সব থেকে কম। ঠিক আছে, এখন এই যে পুরো এক্সপেরিমেন্টটা আমি যা যা বললাম এখানে, আমাদের যখন পরীক্ষায় কোয়েশ্চেন আসে তখন ঠিক এইগুলোই কোয়েশ্চেন হিসেবে আসে। এবার কোয়েশ্চেনটা কী থাকে সেইটা আমি পরে আসছি আলোচনাতে, কিন্তু এই টোটাল যা যা আমি এতক্ষণ বললাম, অর্থাৎ এই যে এক্সপেরিমেন্টসগুলো অ্যালফ্রেড ওয়ার্নার করেছিলেন, এইরকম একটা সিচুয়েশনেই আমাদেরকে ফেলে দেওয়া হয় পরীক্ষার সময়, যে একটা কোবাল্ট ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়া রিয়াকশন করানো হলো, একটা এমন কম্পাউন্ড পাওয়া গেল যার সঙ্গে সিলভার নাইট্রেটের বিক্রিয়াতে 2 অণু AgCl তৈরি হয়, তাহলে সেই কম্পাউন্ডের স্ট্রাকচার কী হবে ইত্যাদি, এরকম টাইপের কোয়েশ্চেন্স আসে। তো যাই হোক, এবার একটা হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি টেস্ট, একটা হচ্ছে এই রকমের প্রেসিপিটেশন টেস্ট। এই দুটো টেস্টকে সঙ্গে নিয়ে বা এই দুটো থেকে তিনি যা যা বুঝতে পারলেন সেইগুলো থেকে তিনি এইবার এই ABCD এদের অ্যাকচুয়াল স্ট্রাকচার কী সেইটা এবার তিনি প্রেডিক্ট করলেন বা সেইটা এক্সপ্লেইন করতে শুরু করলেন। তো দেখো, 4টে কম্পাউন্ডকে এক্সপ্লেন করার জন্য আমি বোর্ডটাকেই 4টে ভাগে ভাগ করেছি। এখন এইরকমভাবে তোমাদের লিখতে হবে না, তোমরা জাস্ট এই প্রথমটা হেডিং দাও, এর আন্ডারে যা যা লিখবো সেগুলোকে লিখবে, তারপরে সেকেন্ডটার হেডিংটা দেবে, তার আন্ডারে লিখবে, এইভাবে। তো কী হচ্ছে, যেহেতু ইনি দেখলেন যে 3টে ক্লোরাইড আয়নই এখানে প্রেসিপিটেটেড হয়েছিল, 3টে Cl মাইনাস আয়ন রিয়াকশান করে 3 মোল AgCl তৈরি করেছিল, সেই কারণে সিদ্ধান্তে এলেন যে তাহলে ওই 3টে Cl মাইনাস এর সঙ্গে কোবাল্ট, যেহেতু এখানে দেখো COCl3 মানে কোবাল্ট 3+ অবস্থায় আছে, তাহলে কোবাল্ট 3+ আয়নের সঙ্গে এই 3টে Cl মাইনাস আয়নের যে কী বলবো, যেভাবে তারা অ্যাট্রাক্টেড হয়ে আছে বা তাদের ভেতরকার যে অ্যাটাচমেন্টটা সেইটা অতটাও স্ট্রং না। কিন্তু অ্যামোনিয়াগুলোর আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, আমরা AgNO3 রিয়াকশন দেখালাম, কিন্তু অ্যামোনিয়াও ওই কম্পাউন্ডের মধ্যে ওইভাবে কীভাবে আছে বা নেই সেটা এক্সপেরিমেন্ট হয়তো তিনি করেছিলেন, এবং সেখানে অ্যামোনিয়ার সংক্রান্ত কিছু পাওয়া যায়নি। অর্থাৎ সেখান থেকে তিনি এই সিদ্ধান্তেই আসলেন যে অ্যামোনিয়াটা যেহেতু অ্যাবজর্ব হয়ে গেছে এবং তারপর তাকে কোনো কেমিক্যাল টেস্টে পাওয়া যাচ্ছে না, সুতরাং কোবাল্ট 3+-এর সঙ্গে অ্যামোনিয়াটা মানে খুব স্ট্রংলি আর কি অ্যাটাচড হয়ে গেছে আর কি। তো অ্যাটাচমেন্ট উইথ অ্যামোনিয়া এটা খুব স্ট্রঙ্গার, এবং অ্যাটাচমেন্ট উইথ Cl মাইনাস এটা অতটাও স্ট্রং না, একটু উইক। এই দুভাবে ক্যাটাগরাইজ করার পরে তিনি যেটা করলেন যে কোবাল্টের সঙ্গে অ্যামোনিয়া যে 6টা আছে সেইগুলোকে একটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখার চেষ্টা করলেন, যে এর সঙ্গে এর অ্যাটাচমেন্ট খুব স্ট্রং, আর Clগুলোকে তিনি রাখলেন বাইরে। কারণ বাইরে মানে কি, বাইরে মানে সিওর সঙ্গে Cl মাইনাসগুলোর অ্যাটাচমেন্ট অতটা স্ট্রং নয়, এবং অতটা স্ট্রং না বলেই Clগুলো Cl মাইনাস হিসেবে জলীয় দ্রবণে আসতে পেরেছিল। এবং ফাইনালি জলীয় দ্রবণে আসার পর যেটা হয়েছিল যে এখান থেকে CO NH3 3+ আর 3টে Cl মাইনাস তৈরি হয়েছিল, এটা তিনি প্রেডিক্ট করলেন যে 3টে Cl মাইনাস এইভাবে তৈরি হয়েছিল, এবং সেই কারণে এই 3টে Cl মাইনাস থেকে আমরা 3 অণু AgCl এর প্রেসিপিটেশন পেয়েছিলাম। ঠিক আছে, এইবার এই যে 6টা অ্যামোনিয়া সেইটা তিনি এইভাবে দেখালেন যে কোবাল্ট 3+-এর সঙ্গে, কোবাল্ট 3+ অ্যাকচুয়ালি এটা, কোবাল্ট 3+-এর সঙ্গে 6টা
অ্যামোনিয়া, এইভাবে তিনি এদেরকে বোল্ড লাইনে দেখালেন, বোল্ড লাইন, ঠিক আছে, সিঙ্গেল বন্ড দিয়ে দেখালেন যে অ্যামোনিয়ার সঙ্গে কোবাল্ট 3+ বন্ড হয়েছে এবং সেই বন্ডটা যেহেতু স্ট্রং তাই জন্য বোল্ড লাইনে দেখালেন। আর Cl- সঙ্গেও কোবাল্ট 3+ বন্ড আছে, কিন্তু সেটা খুব একটা স্ট্রং না, উইক বন্ড বলেই সেটা ভেঙে গেছে। তো সেই উইক বন্ডটাকে তিনি একটা এরকম ডটেড লাইন দিয়ে দেখালেন, ঠিক আছে। এই যে ধরো একটা Cl-, ধরা যাক এইখানে একটা Cl-, আর ধরো এইখানে একটা Cl-। তো ডটেড লাইন দিয়ে তিনি শো করলেন এই Cl- গুলোকে, যাদের সঙ্গে অ্যাটাচমেন্ট কোবাল্টের একটু উইক। তো এই গেল প্রথমটার অবজারভেশন, এবং প্রথমটার অবজারভেশন থেকে পাওয়া অ্যালফ্রেড ওয়ার্নারের এক্সপ্লেনেশন। দ্বিতীয়টায় তিনি দেখলেন যে কোবাল্টের সঙ্গে, আচ্ছা দ্বিতীয়টা তো এইটা, ওটা পরে আসছি। দ্বিতীয়টায় কোবাল্ট 3+ সঙ্গে কোবাল্ট 3+, এর সঙ্গে 5খানা অ্যামোনিয়া আছে। তো 5খানা অ্যামোনিয়া এইভাবে রয়েছে, বোল্ড অক্ষরে দেখানো হচ্ছে কারণ অ্যামোনিয়ার সঙ্গে বন্ডটা অত্যন্ত স্ট্রং হয়েছে, খুব স্ট্রং অ্যাটাচমেন্ট, এবং সেই কারণে অ্যামোনিয়াটা বাইরে বেরোয়নি, হয়ে গেল 5খানা। আর এখানে তিনি দেখলেন যে 2 মোল আমরা AgCl এর প্রেসিপিটেশন পেয়েছিলাম, 2 মোল। সুতরাং দুটো Cl- হচ্ছে উইকলি অ্যাটাচড, মানে অতটা স্ট্রংলি না, কিন্তু একটা Cl কিন্তু বাইরে বেরোয়নি। এখানে যেমন 3টেই বাইরে বেরিয়ে গিয়ে 3টে AgCl পেয়েছিলাম, এখানে 2টো AgCl, সুতরাং একটা Cl নিশ্চয়ই এতটাই স্ট্রংলি অ্যাটাচড হয়েছে যে ও Cl- হিসেবে বাইরে বেরোতে পারেনি। সুতরাং সেই Clটাকেও এবার আমরা ডটেড লাইনে না দেখিয়ে বোল্ড লাইনে দেখালাম। এই Cl-এর সঙ্গে কোবাল্টের স্ট্রং একটা অ্যাটাচমেন্ট হয়েছে, আর বাকি যে দুটো Cl- তারা হচ্ছে উইক। সুতরাং এই পার্টিকুলার কম্পাউন্ডটার যে স্ট্রাকচার তিনি প্রেডিক্ট করলেন সেটা যে 5খানা অ্যামোনিয়া আর একটা Cl, পুরোটাই থার্ড ব্র্যাকেটের মধ্যে, কারণ এই 5টা অ্যামোনিয়ার সঙ্গে এবং এই ক্লোরিনটার সঙ্গে কোবাল্টের খুব স্ট্রং অ্যাটাচমেন্ট, তাই জন্য উইদিন ব্র্যাকেট। আর এই দুজন যারা হচ্ছে ডটেড লাইনে যাদেরকে শো করিয়েছি তারা হচ্ছে বাইরে, ঠিক আছে। ফলে এই কম্পাউন্ডে যদি ডিসোসিয়েশন হয় তাহলে আমরা এরকম লিখব NH3 5Cl আর Cl2। যদি এরকম হয় তাহলে CO NH3 5Cl 2+ আর দুটো Cl-, ঠিক আছে। এই গেল সেকেন্ড কম্পাউন্ডের থেকে প্রাপ্ত তার যা এক্সপ্লেনেশন আর কি। থার্ড কম্পাউন্ডে যেহেতু 4টে অ্যামোনিয়া আছে, এবার কোবাল্টের সঙ্গে অ্যামোনিয়াগুলোর তো খুব স্ট্রং অ্যাটাচমেন্ট থাকবেই। আর থার্ড কম্পাউন্ডে আমরা দেখেছিলাম যে একটা AgCl তৈরি হয়েছিল, সুতরাং একটা Cl- সঙ্গে বন্ডটা উইক, তো বাকি দুটো Cl ভেতরেই থাকবে, এবং এই হলো মোটামুটি তাদের স্ট্রাকচার। তাহলে এই অবস্থায় 4টে অ্যামোনিয়া, তো 1টা 2টো 3টে 4টে, আর বাকি দুটো ক্লোরিন হচ্ছে ভেতরে রয়েছে এবং খুব মানে বোল্ড লাইনে, কারণ খুব স্ট্রং অ্যাটাচমেন্ট। আর বাকি একটা মাত্র Cl বাইরে, তো সেটাকে এইভাবে ডটেড লাইন দিয়ে দেখানো হলো। এবং ফাইনালি এই কম্পাউন্ডটার যদি ডিসোসিয়েশন হয় তাহলে কি হবে, এখানটায় লিখছি আমি, দেখো CO NH3 4Cl2+ আর একটা Cl-, এইভাবে ডিসোসিয়েট করবে। এক জিনিস খেয়াল করো, নাম্বার অফ আয়নটাকে কাউন্ট করি আমরা। নাম্বার অফ আয়ন কাউন্ট করব যে এখানে টোটাল 4টে আয়ন তৈরি হচ্ছে। কোথায় লিখবো, এখানেই লিখি, টোটাল আয়নস 4। এখানে টোটাল আয়নস কত, কোথায় লিখি, এখানে লিখি 3। তোমরা নিজেদের মতন একটা সুবিধাজনক জায়গায় লিখে ফেলো, এখানে আমার জায়গা কম বলে অসুবিধা হচ্ছে। এখানে টোটাল আয়নস হচ্ছে 2টো। আর ফাইনালি যখন 3টে অ্যামোনিয়া আর 3টে ক্লোরাইড, তখন যেটা হচ্ছে যে কোবাল্টের সঙ্গে 3টে অ্যামোনিয়া এবং 3টে Cl সবাই হচ্ছে এতটাই স্ট্রংলি অ্যাটাচড যে সবাইকেই আমাকে ওই থার্ড ব্র্যাকেটের ভেতরে রাখতে হবে। তো সেটা এরকম দেখতে হবে, CO NH3 Cl3, এবং কেউই হচ্ছে থার্ড ব্র্যাকেটের বাইরে নেই,
অর্থাৎ কারুর সঙ্গেই কোবাল্টের মানে 3টে অ্যামোনিয়া বা 3টে ক্লোরিন কারুর সঙ্গেই কোবাল্টের বন্ডটা উইক নয়, খুব স্ট্রং অ্যাটাচমেন্ট। সে কারণে কোনো সিএলই থার্ড ব্র্যাকেটের বাইরে নেই, তার ফলে কোনো সিএলের সঙ্গেই আমরা ডটেড লাইন আর দেখাবো না, অর্থাৎ কোনো এজিসিএলই আর প্রেসিপিটেটেড হয়নি। তো এই ছিল টোটাল ওনার অবজারভেশন এবং সেখান থেকে প্রাপ্ত এক্সপ্লেনেশন। এইবার এইখানে তিনি দুটো নতুন টার্ম ইন্ট্রোডিউস করলেন, একটা হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি বা মুখ্য যোজ্যতা, একটা হচ্ছে সেকেন্ডারি ভ্যালেন্সি বা গৌণ যোজ্যতা। এবার প্রাইমারি ভ্যালেন্সি, সেকেন্ডারি ভ্যালেন্সি এইগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি ভ্যালেন্সি বা যোজ্যতা বলতে যা বোঝায় মানে সরাসরি ওইটাকে ইন্ডিকেট না করে ইনি বলতে চাইলেন প্রাইমারি মানে প্রাথমিক একটা ব্যাপার। তো প্রাথমিকভাবে কোনো একটা যৌগের ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টি এক্সপ্লেইন করা যায় যে ধর্মের সাহায্যে, সেটাই হচ্ছে প্রাইমারি যোজ্যতা। এইরকম একটা ধারণা থেকে উনি প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো কনসেপ্ট আনলেন। যে প্রাইমারিলি দেখতে পাচ্ছি যে 3 অণু এজিসিএল তৈরি হচ্ছে, সুতরাং 3টে ক্লোরিন বাইরে রয়েছে। আবার এটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টি, আর ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে এটাই যে এই কারণেই কন্ডাক্টিভিটি বেশি। আর প্রাইমারিলি আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে দুটো এজিসিএল বা একটা এজিসিএল তৈরি হয়েছিল, সুতরাং দুটো বা একটা সিএল হচ্ছে তারা থার্ড ব্র্যাকেটের বাইরে রয়েছে, তাদেরকে আমরা এখানে দেখো ডটেড লাইন দিয়ে শো করিয়েছি। ঠিক আছে, এরপর সেকেন্ডারি ভ্যালেন্সি। সেকেন্ডারি ভ্যালেন্সি হচ্ছে সেইগুলো যেগুলো হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের ভেতরে আমরা কোবাল্টের সঙ্গে যাদেরকে রাখছি। মডার্ন ডেতে আমরা এদেরকে বলি লিগ্যান্ড, তখন ওই লিগ্যান্ড শব্দের কোনো প্রচলন ছিল না, কেউ জানতোই না লিগ্যান্ড কি, ইনি প্রথম যিনি এই কাজ করছেন। তার ফলে তিনি যে শব্দগুলো ইন্ট্রোডিউস করেছিলেন প্রাইমারি ভ্যালেন্সি, সেকেন্ডারি ভ্যালেন্সি, সেইগুলো এই থিওরির মধ্যেই লিমিটেড। আমরা ফার্দার যে আলোচনাগুলো করব বা এর আগে আমরা যে আলোচনাগুলো করেছি সেখানে কখনোই আমরা প্রাইমারি ভ্যালেন্সি, সেকেন্ডারি ভ্যালেন্সি এইগুলো বলিনি। আমরা পরে একটু পরেই আমরা দেখব যে এই যে প্রাইমারি ভ্যালেন্সি এইটাকে আমরা আজকের ডেটে অক্সিডেশন স্টেটের সঙ্গে কম্পেয়ার করি, সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেট। আর সেকেন্ডারি ভ্যালেন্সিটাকে আমরা বুঝতেই পারছো, সেকেন্ডারি ভ্যালেন্সিটাকে আমরা আজকের ডেটের কোঅর্ডিনেশন নাম্বারের সঙ্গে কি বলবো কম্পেয়ার করি, বা যেটা সেকেন্ডারি ভ্যালেন্সি উনি বলেছিলেন সেটাই হচ্ছে এখন কোঅর্ডিনেশন নাম্বার। তো একটা জিনিস এখান থেকে পরিষ্কার যে প্রাইমারি ভ্যালেন্সিগুলো হচ্ছে তারাই যারা হচ্ছে আয়ন তৈরি করেছে। দেখো এখানে 3খানা সিএল মাইনাস, তো 3টে তৈরি হয়েছে, এখানে দুটো তৈরি হয়েছে, ঠিক আছে, এখানে একটা তৈরি হয়েছে। অর্থাৎ প্রাইমারি ভ্যালেন্সি হচ্ছে আয়োনাইজেবল, এইটা একটা খুব ইম্পর্টেন্ট টার্ম। এক হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি। প্রাইমারি ভ্যালেন্সি বলতে আমরা কি বুঝবো? এক হচ্ছে যে সমস্ত অ্যাটাচমেন্টগুলো আয়োনাইজেবল, অর্থাৎ যারা আয়োনাইজেবল, এবং তার পাশাপাশি যে সমস্ত অ্যাটাচমেন্টগুলো এই যে মেটাল অ্যাটম বা মেটাল আয়ন, এক্ষেত্রে সবই মেটাল আয়ন। কারণ আচ্ছা আমি এখানটা 3+ এইখানটা আর এখানটা 3+টা আমি মেনশন করিনি, ভুলে গেছি, করে নাও তোমরা। তো এই যে সেন্ট্রাল মেটাল আয়নগুলো, অ্যালফ্রেড ওয়ার্নার কোবাল্ট প্ল্যাটিনাম নিয়ে কাজ করেছিলেন, সেখানে সবাই সেন্ট্রাল মেটাল আয়ন ছিল, কোনো অ্যাটম ছিল না, মানে অক্সিডেশন নাম্বার 0 এরকম স্টেটে কোনো মেটাল ছিল না যেটা নিয়ে উনি কাজ করেছিলেন। তার ফলে আমরা এখানে সেন্ট্রাল মেটাল আয়ন বলতে পারি একদম। তো এই সেন্ট্রাল মেটাল আয়নগুলোর হচ্ছে যে যারা কি বলছিলাম, হ্যাঁ, তো প্রাইমারি ভ্যালেন্সি হচ্ছে এক হচ্ছে আয়োনাইজেবল, আর 2 নম্বর হচ্ছে এই সেন্ট্রাল মেটাল অ্যাটমের যে চার্জটা আছে, যত ইউনিট চার্জ থাকবে সেই চার্জটাকে ব্যালেন্স করবে, এইটা খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে আয়োনাইজেবল, 2 হচ্ছে চার্জকে ব্যালেন্স করবে। এখন সেন্ট্রাল মেটাল আয়ন তো হচ্ছে ক্যাটায়ন, তো ক্যাটায়নের পজিটিভ চার্জকে ব্যালেন্স করবে কে? নেগেটিভ চার্জ মানে অ্যানায়ন। সুতরাং প্রাইমারি ভ্যালেন্সি কোনগুলো? যেগুলো হচ্ছে অ্যানায়ন ফর্মে থাকছে, ঠিক আছে, এই যে Cl- দেখো সব জায়গাতে এখানে Cl- রয়েছে। কিন্তু এই যে অ্যামোনিয়া, এ তো এখানে নিউট্রাল, ফলে অ্যামোনিয়া কখনোই এখানে প্রাইমারি ভ্যালেন্সি হিসেবে কাজ করতে পারবে না। কারণ প্রাইমারি ভ্যালেন্সি হতে গেলে, এই যে যেটা বলছি খুব ইম্পর্টেন্ট, প্রাইমারি ভ্যালেন্সি হতে গেলে সেন্ট্রাল মেটাল অ্যাটমের চার্জকে ব্যালেন্স করতে হবে। তো সেন্ট্রাল মেটাল অ্যাটমের পজিটিভ চার্জকে ব্যালেন্স করতে পারে কেবলমাত্র নেগেটিভ চার্জ মানে অ্যানায়ন, নিউট্রাল মলিকিউল সেটা করতে পারে না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা বলছি যে যেগুলো খুব সেকেন্ডারি ভ্যালেন্সি তারা খুব স্ট্রংলি অ্যাটাচড আছে। তো স্ট্রংলি অ্যাটাচড তো এখানে আছে। একটা জিনিস লক্ষ্য করো, প্রথম কম্পাউন্ডে CO3+, তো তিনটে পজিটিভ আয়নকে ব্যালেন্স করার জন্য 3টে নেগেটিভ চার্জ উপস্থিত। কিন্তু এইখানে আমরা কি দেখছি? 2টো নেগেটিভ চার্জ উপস্থিত। এখন ওর তো টোটাল পজিটিভ চার্জ কত? 3টে, তাহলে 3টে Cl- লাগবে। তো
অ্যাকচুয়ালি এই যে এখানে ভেতরে আমরা যে সিএলগুলোকে লিখেছি এইগুলোও অ্যাকচুয়ালি সিএল মাইনাস ফর্মেই আছে আর কি, ঠিক আছে। তো এটা আমি এতক্ষণ এইটা বলবার জন্যই আমি এগুলোকে মাইনাস চার্জগুলোকে ভেতরে দিইনি। এবার এই যে সিএল মাইনাসগুলো আমি লিখলাম, তাহলে এই যে ভেতরের যে সিএল মাইনাসগুলো অর্থাৎ যেগুলোকে আমরা এই ডটেড লাইনে দেখাইনি, এরকম বোল্ড লাইনে দেখিয়েছি, তারা অবভিয়াসলি সেকেন্ডারি ভ্যালেন্সি তো বটেই, যেহেতু এটা মাইনাস চার্জ সুতরাং এই প্লাসকে ব্যালেন্স করবে। তাহলে 3টে প্লাসের জন্য 3টে মাইনাস চার্জ উপস্থিত। তাহলে এখানেও 3টে প্লাসের জন্য 1টা 2টো 3টে মাইনাস চার্জ উপস্থিত, ওখানেও তাই। তাহলে যেহেতু এই যে সিএল মাইনাসটা, যেইটাকে আমি ডটেড লাইনে না দেখিয়ে শুধুমাত্রই বোল্ড লাইনে দেখিয়েছি, এই সিএল মাইনাসটা বা এদিককার এই 3টেই এরা অ্যাকচুয়ালি কী করছে, এরা প্রাইমারি ভ্যালেন্সি হিসেবেও কাজ করছে যেহেতু চার্জ ব্যালেন্স করছে। অ্যাট দ্য সেম টাইম এরা সেকেন্ডারি ভ্যালেন্সি হিসেবেও কাজ করছে, কারণ এদের সঙ্গে অ্যাটাচমেন্ট খুব বেশি, তাই জন্য এরা প্রেসিপিটেটেড হয়নি। তাহলে এই যে ভেতরে যে সিএল মাইনাসগুলোকে রেখেছি 3টে, ভেতরে মানে আমি বলতে চাইছি এই থার্ড ব্র্যাকেটের ভেতরে, এখানে 3টে, এখানে 2টো, এখানে 1টা, এরা এই পার্টিকুলার সিএল মাইনাস এরা হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি ভ্যালেন্সি, দুটোকেই এরা কিন্তু সামলাচ্ছে বা দুটোকেই এরা ব্যালেন্স করছে বা দুটোকেই এরা স্যাটিসফাই করছে। তাহলে আমরা তো প্রাইমারি ভ্যালেন্সগুলোকে ডটেড লাইনে দেখিয়েছিলাম, সেকেন্ডারিগুলোকে বোল্ড লাইনে। তাহলে এরা যারা একই সঙ্গে প্রাইমারি ভ্যালেন্সিও স্যাটিসফাই করছে, সেকেন্ডারি ভ্যালেন্সিও স্যাটিসফাই করছে, এদেরকে দেখানোর জন্য আমরা পাশে একটা ডটেড লাইন এরকম ছোটো ছোটো করে দিয়ে দেবো, ঠিক আছে। বোল্ড লাইনের পাশে ডটেড লাইন মানে প্রাইমারি ভ্যালেন্সি প্লাস সেকেন্ডারি ভ্যালেন্সি দুটোকেই স্যাটিসফাই করছে। এইখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে আমি একটা এরকম লাইন দিলাম আর একটা এরকম লাইন দিলাম, তার মানে এটাকে আবার কেউ পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টারের সঙ্গে আবার গুলিয়ে ফেলো না, ওরকম কিন্তু না। এখানে কিন্তু দুটো বন্ড তৈরি হয়নি, একটাই বন্ড। দুটো ক্যারেক্টার বোঝানোর জন্য একটা সেকেন্ডারি ভ্যালেন্সি আর একটা প্রাইমারি ভ্যালেন্সি বোঝানোর জন্য এরকমটা দেওয়া হয়েছে। তো এখানেও আমাদেরকে যেহেতু এই সিএল মাইনাসটা প্রাইমারি অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি ভ্যালেন্সি দুটোকেই স্যাটিসফাই করছে, সুতরাং এখানে 2টো আর এখানে যে 3টে আছে সবারই আমরা ডটেড লাইনের বোল্ড লাইনের পাশে একটা ডটেড লাইন দেখিয়ে দিলাম, কারণ অ্যাট দ্য সেম টাইম সেকেন্ডারি প্রাইমারি দুটোই ভ্যালেন্সি স্যাটিসফাই করছে। এবার একটা জিনিস আমরা এখান থেকে একটা কনক্লুশনে আসি, সেটা হচ্ছে এই যে পার্টিকুলার কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডে আচ্ছা এই যে আমরা প্রাইমারি সেকেন্ডারি ভ্যালেন্সি বলছি কার ভ্যালেন্সি? সেন্ট্রাল মেটাল অ্যাটমের প্রাইমারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করছে এই 3জন, আর সেন্ট্রাল মেটাল অ্যাটমের সেকেন্ডারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করছে 1 2 3 4 5 6 জন। তাহলে যখন আমরা প্রাইমারি বা সেকেন্ডারি ভ্যালেন্সি শব্দগুলো বলছি, এগুলো আসলে কার কথা বলছি? সেন্ট্রাল মেটাল আয়নের প্রাইমারি বা সেকেন্ডারি ভ্যালেন্সি। তাহলে এই পার্টিকুলার কেসে প্রাইমারি ভ্যালেন্সি কত? 3, কারণ 3জন আছে, 3জন হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করছে। আর সেকেন্ডারি ভ্যালেন্সি কত? 6। সেকেন্ডারি ভ্যালেন্সি কোনটা? থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি যাদেরকে রেখেছি, তো সেখানে 6টা অ্যামোনিয়া আছে, এখানে 5টা, একটা 6টা আছে, তো 6টা। বুঝতেই পারছো যে এটা মডার্নদের কোঅর্ডিনেশন নম্বরের মতন অনেকটা। তো এখানেও প্রাইমারি ভ্যালেন্সি কত? 3টে। প্রাইমারি ভ্যালেন্সি 3টে হবেই, কেন? কোবাল্টের চার্জ কত? +3, সুতরাং একে কাউন্টার করার জন্য বা একে ব্যালেন্স করার জন্য 3টে সিএল মাইনাস আমার অবভিয়াসলি দরকার। সুতরাং সেই 3টে সিএল মাইনাস সব জায়গাতেই যেহেতু আছে, তাহলে সব জায়গাতেই প্রাইমারি ভ্যালেন্সি কত হয়ে যাবে? 3। এবং সেকেন্ডারি ভ্যালেন্সি সব জায়গাতেই কত হয়ে যাবে? 6, কারণ থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো 6 জনই আছে, তো 6 জনই একটা করে বন্ড তৈরি করেছে। তো এখানেও সেকেন্ডারি ভ্যালেন্সি 6, আর এখানেও সেকেন্ডারি ভ্যালেন্সি 6। বোঝানো গেল আশা করা যায়। তাহলে প্রাইমারি আর সেকেন্ডারি ভ্যালেন্সির কিছু বেসিক ডিফারেন্স এখানেও। এটা আয়োনাইজেবল অবশ্যই, যেহেতু আয়ন তৈরি করে, আর এটা নন আয়োনাইজেবল যেহেতু ওই আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখি, তাই জন্য। ব্যালেন্সেস চার্জ অন মেটাল ক্যাটায়নের চার্জকে ব্যালেন্স করে প্রাইমারি ভ্যালেন্সি। তো এই প্রথম দুটোই হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি, তুমি ডেফিনিশন বলতে পারো। আর ওখানে মে অর মে নট ব্যালেন্স চার্জ অন মেটাল ক্যাটায়নের চার্জ ব্যালেন্স করতেও পারে, নাও করতে পারে। আমি একটুখানি মুছে নিই উপরটা, তাহলে আমি এই দুটো জিনিস একটু ব্যাখ্যা করতে পারবো। দেখো আমি যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেরকমই একটা এক্সাম্পল নিচ্ছি। ধরা যাক এটা অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া ধরো 4টে আছে আর 2টো সিএল মাইনাস আছে, ঠিক আছে? এই যে কমপ্লেক্সটা, এখন এইখানটাতে আমরা দেখছি যে অ্যামোনিয়া তো সেকেন্ডারি ভ্যালেন্সি,
সিএল মাইনাসগুলো সেকেন্ডারি ভ্যালেন্সি। এইবার সিএল মাইনাসগুলো কী করছে, অ্যাট দ্য সেম টাইম ধরো বাইরে একটা সিএল মাইনাস আছে, ঠিক আছে, এখানে বাইরে একটা সিএল মাইনাস আছে, তাহলে কোবাল্টের 3টে প্লাস চার্জ 3টে সিএল মাইনাস দিয়ে হয়ে গেল ব্যালেন্স। এবার তাহলে এইটা হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সিকেও যেহেতু ডিনোট করছে তাই ডটেড লাইন দেখালাম। এইবার দেখো এই লাইনটা, মে অর মে নট ব্যালেন্স চার্জ অন মেটাল ক্যাটায়ন। তাহলে সেকেন্ডারি ভ্যালেন্সি যখন অ্যামোনিয়া তখন ও চার্জ ব্যালেন্স করছে না, কিন্তু সেকেন্ডারি ভ্যালেন্সি যখন সিএল মাইনাস তখন তো অ্যাট দ্য সেম টাইম ও প্রাইমারি ভ্যালেন্সিও হিসাবে কাজ করছে, সুতরাং চার্জ তো ব্যালেন্স করছেই। তাই জন্য লিখছি যে সেকেন্ডারি ভ্যালেন্সি হিসেবে যারা কাজ করে সেই সমস্ত স্পিসিসগুলো তারা সেন্ট্রাল মেটাল অ্যাটমের চার্জ ব্যালেন্স করতেও পারে নাও করতে পারে, ঠিক আছে। এবার যেহেতু এরা চার্জ ব্যালেন্স করে তাই স্যাটিসফাইড বাই অ্যানায়ন্স অনলি, কারণ ক্যাটায়নের চার্জ ব্যালেন্স করতে কেবলমাত্র অ্যানায়নরাই পারে। কিন্তু তাই জন্য এই যে প্রাইমারি ভ্যালেন্সি যেটা আমরা বাইরে রেখেছি আর কি, এটা দেখো শুধুমাত্র অ্যানায়ন, অর্থাৎ যেহেতু আমরা বলছি যে স্যাটিসফাইড বাই অ্যানায়ন্স অনলি, সুতরাং বাইরে তো শুধু আয়নাইজেবল পার্টটাই থাকবে, সুতরাং সেখানে শুধু অ্যানায়নই থাকবে। অর্থাৎ বাইরে কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে আমরা কখনো কোনো নিউট্রাল স্পিসিসকে রাখতে পারবো না, অ্যামোনিয়াকে আমরা বাইরে রাখতে পারবো না। যদি অ্যামোনিয়াকে বাইরে রাখি তাহলে অ্যামোনিয়া প্রাইমারি ভ্যালেন্সি, কিন্তু অ্যামোনিয়া তো প্রাইমারি ভ্যালেন্সি হতে পারবে না, কারণ ও তো চার্জ ব্যালেন্স করতে পারবে না। তো চার্জ ব্যালেন্স করতে পারবে কারা, অ্যানায়নগুলো। সুতরাং স্যাটিসফাইড বাই অ্যানায়নস অনলি, প্রাইমারি ভ্যালেন্সি মানেই হবে অ্যানায়ন। আর সেকেন্ডারি ভ্যালেন্সি অ্যানায়নও হতে পারে, নিউট্রাল লিগ্যান্ডও হতে পারে। লিগ্যান্ড শব্দ আমরা এখানে কোথাও বলবো না, যদি আমি এখানে লিখে ফেলেছি একবার, আমি এখানে অবশ্যই লিগ্যান্ড শব্দটাকে মুছে দিয়ে নিউট্রাল স্পিসিস বলবো, কারণ লিগ্যান্ড শব্দটা অনেক পরের ধারণা আর কি। হ্যাঁ, যখন অ্যালফ্রেড ওয়ার্নার এটা আবিষ্কার করেছিলেন তখন লিগ্যান্ড এই শব্দ আসেনি আর কি। তারপর বলছে ডিনোটস অক্সিডেশন স্টেট অফ সেন্ট্রাল মেটাল আয়ন। এইটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ এইটা হচ্ছে আমাদের একটা মডার্ন ডে কনসেপ্ট, ঠিক আছে। এই যে 4 নম্বর কনসেপ্টটা, মডার্ন ডেতে আমরা অক্সিডেশন স্টেট যা হয় আর কি, যেমন ধরো CO3+, তো 3+, তাহলে প্রাইমারি ভ্যালেন্সি কত 3, কারণ 3টে প্লাসকে ব্যালেন্স করতে 3টে নেগেটিভ চার্জ লাগবে, সুতরাং প্রাইমারি ভ্যালেন্সি 3। আর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে সেকেন্ডারি ভ্যালেন্সি, ঠিক আছে। আমরা এই দেখছি কটা আছে, 6টা আছে, সুতরাং কোঅর্ডিনেশন নাম্বার 6, সুতরাং সেকেন্ডারি ভ্যালেন্সি 6। তাহলে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন যাই থাকুক না কেন, যদি আমরা দেখি যে কোঅর্ডিনেশন নাম্বার 6 তাহলে সেকেন্ডারি ভ্যালেন্সি 6, যদি আমরা দেখি চার্জ হচ্ছে 3+, তাহলে প্রাইমারি ভ্যালেন্সি 3+। সুতরাং সেন্ট্রাল মেটাল অ্যাটমের হচ্ছে অক্সিডেশন স্টেট হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি, আর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে সেকেন্ডারি ভ্যালেন্সি। এটা আমরা আমাদের মনে রাখার জন্য আপাতত এটা জানবো আর কি। 5 নম্বর হচ্ছে নন ডাইরেকশনাল, মানে প্রাইমারি ভ্যালেন্সির কোনো ডাইরেকশন নেই অবভিয়াসলি, কারণ প্রাইমারি ভ্যালেন্সি তো ফাইনালি কারা স্যাটিসফাই করছে, অ্যানায়নগুলো। তো অ্যানায়নের সঙ্গে ক্যাটায়নের কী বন্ড তৈরি হবে, আয়নিক বন্ড। আর আমরা অলরেডি জানি যে আয়নিক বন্ডগুলোর কোনো ডাইরেকশন হয় না। কেন হয় না, কারণ একটা আয়ন যখন আরেকটা আয়নকে অ্যাট্রাক্ট করতে আসে আর কি, তখন কোনো নির্দিষ্ট ডাইরেকশন থেকে আসতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। একটা ক্যাটায়ন আছে, অ্যানায়ন এদিক থেকে আসলেও আকর্ষণ হবে, অ্যানায়ন ওদিক থেকে আসলেও আকর্ষণ হবে। অ্যানায়ন যেদিক থেকেই আসুক না কেন ডাইরেকশন কোনো ফিক্সড নেই, আকর্ষণ হবেই হবে। ঠিক যেমন ধরো একটা যদি তুমি চুম্বক রাখো, ঠিক আছে, একটা চুম্বকের সাপোজ এটা হচ্ছে নর্থ পোল, এটা সাউথ পোল। এবার অন্য একটা চুম্বকের সাউথ পোলকে যদি আমি এখান থেকে নিয়ে আসি আকর্ষণ হবে, যদি সাউথ পোলটাকে আমি এইখান থেকে নিয়ে আসি তাহলে আকর্ষণ হবে। সাউথ পোলটা যে ডিরেকশন থেকেই নর্থ পোলের দিকে আসুক না কেন আকর্ষণ তো হবেই, তাই নন ডাইরেকশনাল। কিন্তু সেকেন্ডারি ভ্যালেন্সিগুলো ডাইরেকশনাল। প্রত্যেকটা এই এক্সাম্পলটা বা এর আগে যে এক্সাম্পলগুলো আমি রেখেছি প্রত্যেকটাতেই দেখবে যে কোবাল্ট 3+কে ঘিরে 6 দিকে অক্টাহেড্রালি এই স্পিসিসগুলো বা লিগ্যান্ডগুলোকে আমরা অ্যারেঞ্জ করেছি। সুতরাং এই সেকেন্ডারি ভ্যালেন্সির অ্যারেঞ্জমেন্ট কীভাবে হচ্ছে সেটাই ওই কমপ্লেক্সের জিওমেট্রি সেটাকে ডিফাইন করে। তাহলে যেহেতু ডাইরেকশনাল তাই জিওমেট্রি অফ কমপ্লেক্স ইজ ডিটারমাইন্ড বাই সেকেন্ডারি ভ্যালেন্সি, কিন্তু প্রাইমারি ভ্যালেন্সি হ্যাজ নো রোল ইন প্রেডিক্টিং জিওমেট্রি অফ দ্য মলিকিউল। মলিকিউলের জিওমেট্রি কী হবে সেইটার জন্য প্রাইমারি ভ্যালেন্সির কোনো ভূমিকা নেই। আর লাস্ট পয়েন্ট তো বুঝতেই পারছো, রিপ্রেজেন্টেড বাই ড্যাশ লাইন, ওখানে বোল্ড লাইন। দুটো জিনিসের কথা এখানে উল্লেখ না করলেই নয়। ধরা যাক NiCO4, তাহলে আমরা কি বললাম একটু আগে যে মেটাল ক্যাটায়নের বা মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেট হচ্ছে তার প্রাইমারি ভ্যালেন্সি,
আর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে তার সেকেন্ডারি ভ্যালেন্সি। এইটা আমরা আমাদের মনে রাখার সুবিধার জন্য বা মডার্ন ডেতে প্রাইমারি বা সেকেন্ডারি ভ্যালেন্সি এইগুলোকেই ডিনোট করে। এবার এইখানে আমরা দেখছি যে নিকেলের হচ্ছে অক্সিডেশন স্টেট অফ নিকেল কত 0, তাহলে প্রাইমারি ভ্যালেন্সি কত 0 নিকেলের, প্রাইমারি ভ্যালেন্সি অফ নিকেল এটা কত 0। কিন্তু এই জায়গাটাতে না আমাদের একটু কনফিউশন হয় বলতে মানে প্রাইমারি ভ্যালেন্সি অফ নিকেল 0 এটা আমরা সরাসরি বলতে পারি না। কেন পারি না? কারণ আবারও বলছি যে ওয়ার্নার্স থিওরি হচ্ছে সবথেকে পুরনো একটা থিওরি কোঅর্ডিনেশন কেমিস্ট্রির। এবার যখন প্রথমবারের জন্য কোনো একটা জিনিস নিয়ে চর্চা শুরু হয় তখন সেই জিনিসটার পরিধি কতটা সেইটা বুঝতে পারাটা খুব মুশকিল হয়। তার ফলে সেই সময়ে এরম কোনো কমপ্লেক্স তৈরি হবে যেখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম তার অক্সিজেন স্টেট 0 থাকবে, সেইটা হয়তো প্রেডিক্ট করা যায়নি। সেই কারণে আমরা যদি সরাসরি বলে দিই যে প্রাইমারি ভ্যালেন্সি অফ নিকেল 0, তাহলে সেটা ভুল হবে। আমরা বরং এটাকে 0 না বলে আমরা এটাকে বলতে পারি যে নট ডিফাইন্ড। কারণ অ্যালফ্রেড ওয়ার্নার তিনি এটা বলে যাননি যে প্রাইমারি যখন অক্সিডেশন নাম্বার 0 হবে তখন প্রাইমারি ভ্যালেন্সি 0 বলবো কিনা। আর আমরা তো ওয়ার্নার্স থিওরি পড়ছি, সেটাকে মডিফাই করলে তো সেটা তো ওয়ার্নার্স থিওরি থাকলো না, অন্য কিছু হয়ে গেল। সুতরাং প্রাইমারি ভ্যালেন্সি যখন সেন্ট্রাল মেটাল অ্যাটম যখন অ্যাটম ফর্মে থাকবে 0 অক্সিডেন্ট স্টেট থাকবে তখন তার প্রাইমারি ভ্যালেন্সি 0 হবে কি না সেটা কিন্তু জোর দিয়ে ওইভাবে বলা যায় না। নট ডিফাইন্ড বলাটা অনেক বেশি বেটার বলে মনে হয়। এটা 1 নম্বর। 2 নম্বর একটা জিনিস সেটা না বললেই নয়। এখন এইগুলোকে দেখো, এইগুলোকে ওয়ার্নার থিওরির কী বলবো মানে ত্রুটি বা লিমিটেশনস এইটা বলাও যেতে পারে, আবার না বললেও সমস্যা নেই আর কি। কারণ সেই সময় এত ভাস্ট এক্সপেরিমেন্ট তিনি করেননি, সেটা সম্ভব হয়নি করে ওঠা। যত দিন গেছে তত বিষয়টা নিয়ে আরও বেশি এক্সপেরিমেন্ট হয়েছে এবং আরও নতুন নতুন বিষয় সামনে এসেছে। সেকেন্ড যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ধরো কোবাল্ট অ্যামোনিয়া করলাম তো, এবার কোবাল্ট অ্যামোনিয়া 5 কোবাল্ট ক্লোরাইড নিয়ে কাজ করেছিলেন ওয়ার্নার। পরবর্তীকালে অন্য কিছু কম্পাউন্ড তৈরি হয়েছে। ধরা যাক এরকম একটা কম্পাউন্ড তৈরি হলো, ঠিক আছে, SO4। এখন SO4 যদি তৈরি হয় আমরা জানি সালফেটের চার্জ কত -2, তাহলে কোবাল্ট তো +3 স্টেটে থাকছে, তাহলে -2 মানে বাইরে একটাই Cl থাকবে, টোটাল -3 হয়ে গেল। এইবার মুশকিলটা হচ্ছে কি যে প্রাইমারি ভ্যালেন্সি কত হবে। যে আমরা কি বলছি মডার্ন ডেতে আমরা বলছি যে যেহেতু অক্সিডেশন স্টেটটাই ওয়ার্নারের প্রাইমারি ভ্যালেন্সি, যেহেতু কোবাল্টের অক্সিডেশন স্টেট 3 তাই প্রাইমারি ভ্যালেন্সি = 3, কারেক্ট, ঠিক আছে। কেন 3? কারণ ওই যে অক্সিডেশন স্টেটের সঙ্গে আমরা এটাকে ম্যাচ করালাম। আমাদের টার্গেট হচ্ছে এখন অক্সিডেশন স্টেটের সঙ্গে প্রাইমারি ভ্যালেন্সিকে ম্যাচ করানো। কিন্তু যদি আমি পিওরলি যদি ওয়ার্নারের থিওরিটা দেখতে যাই তাহলে দেখব যে সেখানে প্রাইমারি ভ্যালেন্সি কাকে বলছি, যে সমস্ত স্পিসিসগুলো যারা হচ্ছে অ্যানায়নিক এবং যারা চার্জ ব্যালেন্স করছে। তাহলে অ্যানায়নিক এবং চার্জ ব্যালেন্স করছে এই রকম কজন আছে, একটা ক্লোরিন আর একটা সালফেট, তাহলে টোটাল কজন, 2 জন। তাহলে প্রাইমারি ভ্যালেন্সি কত হবে, 2 না 3? এইখানটা একটা কনফিউশন আছে। এবার এইটাও কী হবে সেটা ওয়ার্নার বলে যাননি, সুতরাং এটাকে আমরা ত্রুটি বলতেই পারি, আবার ত্রুটি নাও বলতে পারি। তাহলে সালফেটের এখানে যেহেতু ভ্যালেন্সি হচ্ছে 2, মানে সালফেটের চার্জ যেহেতু হচ্ছে -2, তাই আমরা লিগ্যান্ড এখন যাদের বলি সেই লিগ্যান্ডগুলোর সংখ্যাকে আমরা ধরবো না, লিগ্যান্ডগুলোর টোটাল চার্জকে ধরবো যারা হচ্ছে ব্যালেন্স করছে। কারণ ওটাও আছে যে চার্জ ব্যালেন্স করতে হবে। তাহলে যেহেতু ক্যাটায়নের চার্জ +3, তাহলে অ্যানায়ন চার্জ কত হতে হবে -3, সুতরাং সংখ্যাটা কত 3, সুতরাং প্রাইমারি ভ্যালেন্সি 3। এখন সংখ্যায় চলে আসলে সালফেট একটা, ক্লোরিন একটা, সুতরাং 2, সুতরাং প্রাইমারি ভ্যালেন্সি 2। এইটা বললে আবার কনফিউশন হয়ে যাবে। সুতরাং আমরা কি করব, আমরা লিগ্যান্ডের চার্জ, ঠিক আছে, লিগ্যান্ডের চার্জ কাউন্ট করব, বোঝা গেল। লিগ্যান্ডের সংখ্যা, লিগ্যান্ডের সংখ্যার ভিত্তিতে প্রাইমারি ভ্যালেন্সি ডিফাইন করব না।
রাইট। এইবার এতক্ষণ ডিসকাশন করার পরে আমরা যদি এখন পস্টুলেটগুলো দেখি ওয়ার্নারের কোঅর্ডিনেশন থিওরির, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো। দেখো, প্রথমটা হচ্ছে ইন এ কমপ্লেক্স সেন্ট্রাল মেটাল আয়ন ইজ সারাউন্ডেড বাই টু টাইপস অফ ভ্যালেন্সিস হুইচ এক্সপ্লেইন ইটস প্রপার্টিস। একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। এই দুটো ভ্যালেন্সি কী করে না, সেন্ট্রাল মেটাল অ্যাটমকে ঘিরে থাকে এবং এরাই তাদের প্রপার্টিগুলোকে এক্সপ্লেইন করে। 2 নম্বর হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি আর আয়োনাইজেবল while secondary valency are non-ionizable, এটা আমরা জানলাম একটু আগেই। বাট খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, বাট দোজ প্রাইমারি ভ্যালেন্সি হুইচ অলসো স্যাটিসফাই সেকেন্ডারি ভ্যালেন্সি আর non-ionizable। এই কথাটার মানটা হচ্ছে যে প্রাইমারি ভ্যালেন্সি যে আয়োনাইজেবল সেটা সবসময় কিন্তু নয়। যে সমস্ত প্রাইমারি ভ্যালেন্সিগুলো সেকেন্ডারি ভ্যালেন্সি হিসেবেও কাজ করে তারা কিন্তু নন আয়োনাইজেবল, কারণ সেকেন্ডারি ভ্যালেন্সি নন আয়োনাইজেবল। হ্যাঁ, এক্সাম্পল কি আমরা দেখেছি, এক্সাম্পল একটু আগেই, আমি আবারও ওই সেম এক্সাম্পল আরেকবার বোঝানোর চেষ্টা করছি। ধরো অ্যামোনিয়া আছে 3টে আর 3খানা আছে Cl-। এখন এই 3খানা Cl- যেহেতু নেগেটিভলি চার্জড, তাহলে এরা প্রাইমারি ভ্যালেন্সি স্যাটিসফাই করছে, 3টে প্লাস চার্জকে এরা 3জন নিউট্রালাইজ করছে। তো প্রাইমারির জন্য এদেরকে ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি, আর সেকেন্ডারির জন্য এদেরকে বোল্ড লাইন দিয়ে দেখিয়েছি। এইবার এই 3টে Cl- তো প্রাইমারি অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি দুটো ভ্যালেন্সি শো করছে। তো এখানে বলছে যে দোজ প্রাইমারি ভ্যালেন্সি হুইচ অলসো স্যাটিসফাই সেকেন্ডারি ভ্যালেন্সি আর নন আয়োনাইজেবল। সত্যিই তো, কারণ এই যে কোবাল্ট, অ্যামোনিয়া হোল থ্রাইস Cl3, এটা তো আমরা দেখেছি যে এরা এখানে যখন আমরা AgNO3 দিচ্ছি তখন এরা এখানে কোনো প্রেসিপিটেশন আসছে না কেন? কারণ Cl- সঙ্গে এখানে কোবাল্টের যে অ্যাটাচমেন্ট সেটা স্ট্রং, সেই কারণেই Cl- বাইরে বেরোতে পারছে না, উইক না, সেই কারণে Cl- প্রেসিপিটেশন আসছে না। ফলে Cl- এখানে আয়োনাইজেবল না, আয়ন তৈরি করেনি। আয়োনাইজেবল যদি হতো, আয়ন তৈরি করতো, তাহলে AgCl এর প্রেসিপিটেশন পেতাম। সুতরাং খুব ইম্পর্টেন্ট এই যে জায়গাগুলো, এখান থেকে কী যে কোয়েশ্চেন MCQ হবে বোঝা কিন্তু খুব মুশকিল যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে। ধরো এখান থেকে প্রাইমারি সেকেন্ডারি ভ্যালেন্সির যে বৈশিষ্ট্যগুলো, এইগুলোর উপরেই বেস করে ধরো একটা MCQ এলো থিওরিটিক্যাল, যেখানে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স বা স্টেটমেন্ট ইজ কারেক্ট, নট কারেক্ট ইত্যাদি। সেখানে ধরো এক জায়গায় লেখা হলো যে প্রাইমারি ভ্যালেন্সি ইজ আয়োনাইজেবল, আরেক জায়গায় লেখা হলো আরেকটা সেন্টেন্সে যে প্রাইমারি ভ্যালেন্সি মে অর মে নট বি আয়োনাইজেবল। তাহলে আমরা সবাই প্রাইমারি ভ্যালেন্সি আয়োনাইজেবল ওইখানে টিক দিয়ে চলে আসবো, কিন্তু প্রাইমারি ভ্যালেন্সি আফটার অল এইখানে তো আয়োনাইজেবল না। সুতরাং আয়োনাইজেবল না হতে পারে, আবার বাইরে থাকলে আয়োনাইজেবল হতেও পারে। সুতরাং খুব কেয়ারফুলি কিন্তু এগুলোকে বুঝতে হবে। থার্ড হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি ব্যালেন্সেস চার্জ অন মেটাল ক্যাটায়ন। আমরা দেখছি প্রাইমারি ভ্যালেন্সি চার্জগুলোকে ব্যালেন্স করছে, সো ইট মাস্ট বি আ নেগেটিভ আয়ন অর অ্যানায়ন। সুতরাং একে অ্যানায়ন হতেই হবে, নিউট্রাল অ্যাটম হলে হবে না। while secondary valency can be satisfied either by anions or by neutral molecule. নিউট্রাল মলিকিউল সেকেন্ডারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করছে, Cl- স্যাটিসফাই করছে। সুতরাং সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাই করার জন্য নিউট্রাল থাকতে পারে, অ্যানায়ন থাকতে পারে। এইখানে একটা কথা খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে বইগুলোতে আবার অ্যানায়ন, নিউট্রাল, ইভেন ক্যাটায়নদের কথা বলা আছে। যেমনটা আমরা জানি নাইট্রোসোনিয়াম, তারপরে ধরো হাইড্রোজিনিয়াম, এরা হচ্ছে ক্যাটায়নিক লিগ্যান্ড। কিন্তু ওই ক্যাটায়নিক লিগ্যান্ডের কথা এইখানে ওয়ার্নারের থিওরির যে পস্টুলেট সেইখানে ইনক্লুড করে দেওয়াটা খুব একটা ভালো কাজ নয়, কারণ যখন ওয়ার্নার এই থিওরি দিয়েছিলেন তখন পজিটিভলি চার্জড লিগ্যান্ড হতে পারে সেই ধারণাই ছিল না। সুতরাং এইখানে আমরা শুধুমাত্রই বলবো যে এই যে এইটা যে আইদার বাই অ্যানায়ন অর বাই নিউট্রাল মলিকিউল, এখানে আমরা ক্যাটায়নের কথা বলবো না, ঠিক আছে। এবার বলছে অ্যানায়ন্স ক্যান সার্ভ অ্যাজ বোথ পিভি অ্যান্ড এসভি। আমরা দেখতেই পাচ্ছি এই অ্যানায়নগুলো বোথ পিভি অ্যান্ড এসভি। ফোর্থ পয়েন্ট হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি হ্যাজ নন ডাইরেকশনাল নেচার বাট সেকেন্ডারি ভ্যালেন্সি হ্যাজ ডাইরেকশনাল নেচার। সেই কারণে কি হচ্ছে, জিওমেট্রি অফ কমপ্লেক্স অ্যারাউন্ড সেন্ট্রাল মেটাল অ্যাটম ইজ ডিটারমাইন্ড থ্রু ইটস সেকেন্ডারি ভ্যালেন্সি। সেকেন্ডারি ভ্যালেন্সিগুলোই কী করে, সেন্ট্রাল মেটাল অ্যাটমের চারপাশে মানে তার জিওমেট্রি কীরকম হবে, এখানে অক্টাহেড্রাল, সেটা সেকেন্ডারি ভ্যালেন্সিগুলোই ডিটারমাইন করেছে। প্রাইমারি ভ্যালেন্সির এখানে আলাদা করে কোনো ভূমিকা নেই। এখন বলতে পারো যে এই তো প্রাইমারি ভ্যালেন্সি আছে, কিন্তু এগুলো তো সেকেন্ডারি ভ্যালেন্সিও। সুতরাং অ্যাজ এ সেকেন্ডারি ভ্যালেন্সি এরা এই স্ট্রাকচারটাকে ডিটারমাইন করছে। যারা কেবলমাত্রই প্রাইমারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করে, বক্সের বাইরে থাকে, তাদের কোনো ভূমিকা নেই। আর পরেরটা হচ্ছে কমপ্লেক্স হুইচ গিভস ম্যাক্সিমাম নাম্বার অফ আয়ন্স ইন অ্যাকুয়াস সলিউশন হ্যাজ হাইয়েস্ট মোলার কন্ডাক্টিভিটি। আমরা একটু আগেই সেটা প্রমাণ করলাম যে চারটে আমরা কমপ্লেক্স পেলাম, যেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ আয়ন্স, 4টে আয়ন তৈরি হয়েছিল, সেখানে কন্ডাক্টিভিটি সবথেকে বেশি।
আর এই পার্টিকুলার কেসটাতে কোনো আয়ন তৈরি হচ্ছে না, সুতরাং এর কন্ডাক্টিভিটি নেই, 0। দেখো এই দুটো কম্পাউন্ডকে আমরা ওয়ার্ডনারের কোঅর্ডিনেশন থিওরি অনুসারে যেভাবে উনি প্রাইমারি এবং সেকেন্ডারি ভ্যালেন্সি দেখিয়েছেন সেইভাবে যদি বাই চান্স এইগুলোকে দেখাতে বলে, বোর্ডের কোশ্চেনে দিতেই পারে এরকম কোশ্চেন, তো সেক্ষেত্রে আমরা কী করব? আমরা খালি এই কমপ্লেক্স যে স্ফিয়ার এইটুকু কনসিডার করব এবং সেখানে আমরা জানি যে এখানে আয়রনটা +2 স্টেটে আছে, সুতরাং Fe2+ ঘিরে 6খানা Cn- থাকবে, ঠিক আছে? 6টা Cn- দিলাম, Cn 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 Cn, 6টা হয়ে গেল। এবার বলো যে প্রাইমারি ভ্যালেন্সি অফ Fe2+, এইটা কত আর সেকেন্ডারি ভ্যালেন্সি কত? দেখো আমরা একটু আগেই পড়লাম যে আমরা শর্টকাট মেথড কী নেব, যে প্রাইমারি ভ্যালেন্সি হচ্ছে ওর যা চার্জ অক্সিডেশন নাম্বার যেটা সেটা, সুতরাং সেটাই হবে। আর সেকেন্ডারি ভ্যালেন্সি কোনটা, যেটা হচ্ছে ওর কোঅর্ডিনেশন নাম্বার 6, তো 6 হয়ে গেল। এইবার একটা জিনিস লক্ষ্য করো এখানে, আচ্ছা প্রথম কথা হচ্ছে Cn- দিয়ে নিই আমি। প্রথম কথা হচ্ছে এখানে 6টা যে নেগেটিভ চার্জ আছে তার মধ্যে প্রাইমারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করবে কটা নেগেটিভ চার্জ? দুটো নেগেটিভ চার্জ, কারণ দুটো প্লাস চার্জ আছে। তো সেই দুটো, যে কোনো দুটো Cn- আমরা এই ডটেড লাইনও দিয়ে দেবো, কারণ এটা প্রাইমারি অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি দুটো ভ্যালেন্সি শো করছে। তাহলে এই বাকি যে 4টে মাইনাস চার্জ, সেই মাইনাস চার্জগুলো কেবলমাত্রই সেকেন্ডারি ভ্যালেন্সি। এবং অ্যাট দ্য সেম টাইম যেহেতু 4টে নেগেটিভ চার্জ আছে আর আমাদের বাইরে যে কী বলবো এটাকে, আয়োনাইজেশন স্ফিয়ার, সেইখানে 4টে আমাদের K+ আছে, সেই 4টে K+-এর চার্জকে এই 4জন নিউট্রালাইজ করছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তার সঙ্গে কোঅর্ডিনেশন স্ফিয়ারের বা কোঅর্ডিনেশন থিওরির ওয়ার্নারের সেটা কোনো সম্পর্ক নেই। সুতরাং যদি বলে যে অ্যাকর্ডিং টু ওয়ার্নার্স কোঅর্ডিনেশন থিওরি এই কম্পাউন্ডের স্ট্রাকচার আঁকো, তাহলে এটা আঁকতে হবে, আর প্রাইমারি সেকেন্ডারি ভ্যালেন্সি এটা বলতে হবে। একই রকমভাবে এইদিকে প্ল্যাটিনাম, দেখতেই পাচ্ছি আমরা যে 4খানা লিগ্যান্ড আছে, দুটো 4টে, সুতরাং এর স্ট্রাকচারটা এরকম হবে, 4টে 4 দিকে থাকবে না, স্কোয়ার প্ল্যানার টাইপের একটা শেপ হবে। তো Cl- 2খানা থাকলো আর অ্যামোনিয়া থাকলো, যেহেতু দুটো Cl- তাহলে প্ল্যাটিনাম +2 স্টেটে আছে, সুতরাং এই দুটো Cl কী করবে, প্রাইমারি অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি দুটো ভ্যালেন্সিকেই স্যাটিসফাই করবে। তাহলে প্রাইমারি ভ্যালেন্সি অফ প্ল্যাটিনাম 2+ হচ্ছে 2, আর সেকেন্ডারি ভ্যালেন্সি হচ্ছে কত, 4। আচ্ছা এবার আমরা আজকের ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। এবার একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা করলে আমরা বুঝতে পারবো যে পরীক্ষা কী ধরনের কোয়েশ্চেন্স আসে, তারপরে আজকের ভিডিও শেষ হবে। কোয়েশ্চেনটা হচ্ছে দেখো, কনসিডার দ্য ফলোয়িং এক্সাম্পলস, এই যে 5খানা এক্সাম্পল দেওয়া আছে ABCDE, অ্যান্ড আনসার অ্যাকর্ডিংলি। প্রথমটা হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি অ্যান্ড সেকেন্ডারি ভ্যালেন্সি অফ প্ল্যাটিনাম ইন ডি, এই ডি কম্পাউন্ডে প্রাইমারি আর সেকেন্ডারি ভ্যালেন্সি কত করে আছে সেটা। সবার আগে হচ্ছে যে এই কম্পাউন্ডগুলোকে আমাদেরকে এক্স্যাক্ট এদের স্ট্রাকচার কী, কোঅর্ডিনেশন স্ফিয়ারে কারা কারা থাকে সেই হিসেবে সাজাতে হবে। তো সেইটা করতে গেলে আমাদের মাথায় কী রাখতে হবে, যে এটা আমার জানতে হবে যে অ্যামোনিয়াগুলো যেহেতু নিউট্রাল মলিকিউল, এরা সবসময় সেকেন্ডারি ভ্যালেন্সি হিসাবে কাজ করবে। নিউট্রাল মলিকিউল কখনো কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে থাকবে না, ঠিক আছে, একটা এক্সেপশন ছাড়া। একমাত্র নিউট্রাল মলিকিউল যারা কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে থাকতে পারে, তাও সবসময় পারে না, কিছু স্পেসিফিক কেস আছে, সেটা হচ্ছে ওয়াটার মলিকিউল, জল, H2O। H2O ছাড়া বাকি কোনো নিউট্রাল মলিকিউল কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে থাকবে না। কেন? কারণ বাইরে থাকবে কারা, অ্যানায়নগুলো, যারা আয়োনাইজেবল, প্রাইমারি ভ্যালেন্সি অনলি তারা। তাহলে আমরা যদি সবকটা স্ট্রাকচার দেখি, তাহলে প্ল্যাটিনাম এখানে 6টা NH3 ভেতরে, আর এখানে বাইরে 4টে Cl, ঠিক আছে। এখানে প্ল্যাটিনাম 5টা NH3 যদি থাকে ভেতরে, তাহলে আর একটাকেও থাকতে হবে, ঠিক আছে। দেখো Cl4 মানে এখানে প্ল্যাটিনাম কোন স্টেটে আছে, প্ল্যাটিনাম +4 স্টেটে আছে। তো আমরা এর আগেই জেনেছি যে প্ল্যাটিনাম যখন +4 স্টেটে থাকে তখন তার কোঅর্ডিনেশন নাম্বার হয় 6, আর +2 স্টেটে কোঅর্ডিনেশন নাম্বার হয় 4। আমরা একটু আগে দেখলাম একটা প্ল্যাটিনাম NH3 Cl2। তো যেহেতু এখানে প্ল্যাটিনাম +4 স্টেটে আছে, সুতরাং 4টে ক্লোরিন মানে +4 স্টেট, সুতরাং অবভিয়াসলি কোঅর্ডিনেশন নাম্বার 6 হবে। তাহলে 5টা অ্যামোনিয়ার সঙ্গে একটা Clকে থাকতে হবে ভেতরে, তাহলে বাকি 3খানা Cl থাকলো বাইরে। এখানে 4টের সঙ্গে 2টোকে থাকতে হবে, বাকি 2টো থাকলো বাইরে। এখানে 3টের সঙ্গে 3জনকে থাকতে হবে, বাকি 1জন থাকলো বাইরে। আর এখানে প্ল্যাটিনামের সঙ্গে
অ্যামোনিয়া দুটো আছে, তাহলে চারটেই ভেতরে থেকে গেল, বাইরে কেউ নেই। এইবার প্রাইমারি যে ডিতে তাহলে প্রাইমারি ভ্যালেন্সি কত? চারটে ক্লোরিন, যেহেতু চারটে পজিটিভ চার্জকে ব্যালেন্স করছে, সুতরাং প্রাইমারি ভ্যালেন্সি 4 আর সেকেন্ডারি ভ্যালেন্সি 6, তাহলে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 6। 2 নম্বর কোয়েশ্চেন, কম্পাউন্ড হ্যাভিং হাইয়েস্ট ল্যামডা এম ভ্যালু। ল্যামডা এম মানে মোলার কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি কিছুর উপর ডিপেন্ড করবে? নাম্বার অফ আয়নের উপরে। তাহলে যেখানে চারটে সিএল বাইরে আছে সেখানে চারটে সিএল মাইনাস তৈরি হবে, চারটে সিএল মাইনাস আর এটার মাথায় প্লাস চার্জ, টোটাল নাম্বার অফ আয়ন কটা তৈরি হবে? 5টা। ঠিক আছে, এখানে লিখছি আমি টোটাল নাম্বার অফ আয়নস এখানে 5টা তৈরি হবে, এখানে 3টে আর একটা 4টে তৈরি হবে, এখানে তৈরি হবে 3টে আয়ন, এখানে তৈরি হবে 2টো আয়ন আর এখানে তৈরি হবে 0। তাহলে এই অর্ডারে আমরা সাজিয়ে দিতে পারি। হাইয়েস্ট হচ্ছে কার? এর, কিন্তু আমরা একদম সাজিয়েই দিতে পারি যে ল্যামডা এম ভ্যালু হচ্ছে এ বি সি ডি ই। ঠিক আছে, হয়ে গেল সেকেন্ড কোয়েশ্চেন। থার্ড হচ্ছে, ইন বি হুইচ স্পিসিস স্যাটিসফাই অনলি প্রাইমারি ভ্যালেন্সি অ্যান্ড অনলি সেকেন্ডারি ভ্যালেন্সি। তাহলে এই বিতে এই যে কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে যারা আছে তারা সেকেন্ডারি ভ্যালেন্সি, আর বাইরে যারা আছে তারা প্রাইমারি। এইবার অনলি প্রাইমারি কারা? অনলি প্রাইমারি মানে যারা কেবলমাত্র বাইরে আছে, কেবলমাত্র যারা আয়োনাইজেশন স্ফিয়ারে আছে এরা হচ্ছে অনলি আয়োনাইজেবল। তাহলে অনলি প্রাইমারি হচ্ছে 3টে সিএল মাইনাস। বোঝা গেল? ভেতরে যে সিএল মাইনাসটা আছে সেটা প্রাইমারি অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি। ঠিক আছে, কিন্তু ভেতরে যে অ্যামোনিয়াগুলো আছে তারা অনলি অ্যান্ড অনলি সেকেন্ডারি, তারা কিন্তু প্রাইমারি হবে না। তাহলে ভেতরের যে একটা সিএল সেটা প্রাইমারি অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি, কিন্তু 5খানা যে অ্যামোনিয়া তারা অনলি সেকেন্ডারি। তাহলে অনলি সেকেন্ডারি কারা? 5টা অ্যামোনিয়া। আমি বলছি কোয়েশ্চেন কিন্তু বিভিন্ন রকমের আসতে পারে, একটা জাস্ট 4টে পস্টুলেট পড়ে নিলাম আর ওয়ার্নার্স থিওরি শেষ হয়ে গেল তা নয়, কিন্তু এক্সামিনাররা বিভিন্নভাবে কোয়েশ্চেন সেট করতে পারে, সুতরাং কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তাহলে যদি বলে যে এই কোয়েশ্চেনেই যে কোনটা প্রাইমারি অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি ভ্যালেন্সি স্যাটিসফাই করে, এরকম স্পিসিসের সংখ্যা কত? আমরা জানি নিউমেরিক্যাল কোয়েশ্চেনও হয় যেই মেনে, সুতরাং সেই হিসাবে কোয়েশ্চেন আসতে পারে। 4 আর 5টা একই রকমের কোয়েশ্চেন। বলছে, ইন হুইচ কম্পাউন্ড 50% অফ সিএল মাইনাস গেট প্রেসিপিটেটেড অন অ্যাডিশন অফ এক্সেস AgNO3। এক্সেস AgNO3 দিলে পরে টোটাল যতগুলো ক্লোরিন আছে, টোটাল 4টে আছে, সব জায়গাতেই টোটাল 4টে করে ক্লোরিন আছে, তাহলে তার 50% প্রেসিপিটেটেড হবে। তার মানে 2খানা প্রেসিপিটেটেড হবে কোনটাতে? তাহলে 2খানা যদি সিএল মাইনাস প্রেসিপিটেটেড হতে হয় তাহলে 2টো সিএলকে বাইরে থাকতে হবে। তাহলে 2টো সিএল বাইরে আছে কোথায়? এখানে, তাই না? তাহলে সি ইজ দ্য আনসার। পরেরটা একই, হুইচ কমপ্লেক্স গিভস 1/4 অফ টোটাল সিএল মাইনাস, 1/4 অ্যাজ AgClPpt when excess AgNO3 is added। তাহলে টোটাল 4টে, তার 1/4 মানে একটা, তাহলে সেই একটা সিএল মাইনাসকে AgCl হিসেবে যদি প্রেসিপিটেট করতে হয় তাহলে একটা সিএলকে বাইরে থাকতে হবে, দ্যাট ইজ ডি। তাহলে এখানে আমাদের আনসার হয়ে গেল ডি। তাহলে এই ধরনের কিন্তু কোয়েশ্চেন্স এই ওয়ার্নার থিওরি থেকে আসতে পারে। তাহলে এইখানেই আমরা শেষ করলাম ওয়ার্নারের কোঅর্ডিনেশন থিওরি। আশা করা যায় খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর নিজেদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, কারণ তোমরা যত বেশি করে শেয়ার করো ভিডিওগুলো তত আরও অনেক বেশি স্টুডেন্টসদের কাছে ভিডিওগুলো পৌঁছবে এবং আমার পরিশ্রম সফল হবে এবং আরও অনেক বেশি স্টুডেন্টস উপকৃত হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী টপিক নিয়ে, ততক্ষণের জন্য টাটা।